করবে এই কথাগুলো থেকে তোমরা তোমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো থাকে বাচনভঙ্গি কেমন হয়, তারপরে মনে করো যে এই কথাগুলো কোথা থেকে কীভাবে আসতেছে তার তথ্য উপাত্ত যে বিষয়গুলো তারা দিবে, এগুলো তোমার অনেক শিক্ষণীয় বিষয় থাকে। বিধায় তোমরা কেউ হইচই করবে না, নীরব নিস্তব্ধ পরিবেশে সুন্দরভাবে উপভোগ করবে। ধন্যবাদ স্যার। যাও, এখানে লাউড স্পিকার নাই, বুঝছো? এই জন্য তোমরা একেবারে নীরবতা পালন করবে, যাতে বিতার্কিতের কথা স্পষ্টভাবে শোনা যায়। আমরা তাদেরকে সহযোগিতা করব, নীরব থেকে সহযোগিতা করব, তাদের থেকে আমরা কথাগুলো শুনবো, বিচারক মন্ডলী বিচার করবে, কথা বুঝছো? সেই জন্য আমরা সবাই চুপ থাকবো, এই বাইরে থেকে কোনো সাউন্ড দিবে না, কেন দিয়েন না, সব নিস্তব্ধ থাকবে, আমরা স্পষ্টভাবে তাদের কথাগুলো শুনবো। ঠিক আছে? আজকের অনুষ্ঠানের এই বিতর্ক অনুষ্ঠানের মডারেটর মহোদয় উনি শুরু করার জন্য ওনাকে বিশেষ অনুরোধ করছি। আজকে কর্তৃক আয়োজিত প্রধান দূষণকারী দেশগুলি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে, এই মর্মে গঙ্গার এমএস বিশ্ববিদ্যালয় পক্ষ দলে এবং আমার বালিকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ দলে অংশগ্রহণ করছি। তো এখানে আমাদের দুটি স্কুলের পাশাপাশি আমার বালিকা স্কুল আমার হাই স্কুল সবাই বলে দিই, এখানে ফাইবার কিছু নাই। আর এখানে মানে একেবারে যে একে অপরের কাছে মানে সুন্দর মনোভাবে কথা বলবে, কারণ কাউকে হিট করার দরকার নেই। এখানে দুইটি দল আছে পক্ষ বিপক্ষ, এখানে সবাই কিন্তু সময় পাবে 3 মিনিট করে বলার, আপনি এখানে 3 মিনিট বলা হবে। আর লাস্টে দল নেতা গুরুত্বপূর্ণ করে 2 মিনিট সময়। তো আজকে এখানে উপস্থিত আমাদের অর্থবিদ্যার সবাই শিক্ষকবৃন্দ, সবাই শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, আমার স্কুলের ছাত্রীবৃন্দ, উপস্থিত ইউএসএস অ্যাকশন কর্তৃক আয়োজিত সংস্থা উপস্থিত ব্যবস্থাপনা আর কি সদস্যবৃন্দ, ওনারা এই বিষয়ে বলছেন। এখানে আমাদের শুধু দেখার কথা, দেখবো শুনবো তোমরা কি বললে, তোমরা কি যুক্তি করলে আর যুক্তি খণ্ডন করলে, আর সমস্ত দায়ভারও এই বিজ্ঞ বিষয় মন্ডলীর, ওনারা মানে সঠিক বিচার করবেন এবং সঠিক বিচার দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো এখন আজকের এই বিতর্ক অনুষ্ঠানের আমরা শুরু করতে যাচ্ছি আর কি। দাদা, বাইরের শব্দটা একটু করেছেন বাইরে থেকে শব্দ লাগে। আমরা প্রথম সময় হচ্ছে 3 মিনিট। প্রথম 2 মিনিটে একটা সতর্ক সংকেত সময় বসবে, তারপর যখন 3 মিনিট হবে তখন এভাবে 3বার বসবে। আর যখন যুক্তি খণ্ডনের সময় 1 মিনিট একটা বসবে, 2 মিনিটে মোট প্রথম 3 মিনিট, 3 মিনিটের মধ্যে 2 মিনিট দেওয়ার পর সরকারটা সংক্ষেপ আর শেষ হয়ে যাবে। তাই সেটা আমরা ইয়ে করবে বিচার মন্ডলী। আমি প্রথমে আমার বালিকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম বছরে বক্তব্য রাখছিল করছি। আবার সকলে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দল এবং প্রাণপ্রিয় বন্ধু এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। পৃথিবীতে যখন বাষ্পীয় তৈরি হয়েছিল তখন এই পৃথিবীর মানুষ কার্বন নিয়ে ভাবেনি, কারণ তখন পৃথিবীর জলবায়ু ছিল স্বাভাবিক। কিন্তু বর্তমান পৃথিবী হয়ে উঠেছে অস্বাভাবিক এবং জলবায়ু যাচ্ছে ভয়ঙ্কর দিকে। আমাদের লক্ষ্য একটাই, এই পৃথিবীকে বাঁচাতে হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে এই বিতর্কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে প্রধান দূষণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে। আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি। শুরুতেই চলে যাবো সংজ্ঞানে, তবে তার আগে দেখে নেওয়া যাক জলবায়ুর যে 5টি উপাদান রয়েছে, সেই 5টি উপাদান। সেই 5টি উপাদান হলো তাপমাত্রা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, বায়ু আর্দ্রতা এবং বৃষ্টিপাত। আমরা জানি জলবায়ুর যে তাপমাত্রা এটা আসলে নির্ভর করে আমাদের পৃথিবীর তাপমাত্রা দূষণের উপর। আসলে বায়ুতে কতটা কার্বন ডাই অক্সাইড মিশিত, এবং বায়ুর যে চাপ সেটাও নির্ভর করে মূলত বায়ু দূষণের উপর। মাননীয় মডারেটর, আজকে
পারি বা দেখি যে হাওয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণ সব দিক থেকে আসি। তারপর বায়ুর যে আর্দ্রতা এটা নির্ভর করে বায়ু দূষণের উপর। অঞ্চলের বায়ুতে যে কোনো অঞ্চলের বায়ুতে কতটা জলবায়ু পরিমাণ আছে, জলবায়ুর যে বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টিপাতের ক্ষেত্রে যদি বলি তাহলে এই বায়ু দূষণই দায়ী। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আমেরিকা, ভারত এরকম বিভিন্ন দেশ এই জলবায়ু দূষণের জন্য দায়ী। মাননীয় মডারেটর, বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 10 থেকে 20% এলাকা পানির নিচে তলিয়ে যাবে। এটা কি আমাদের জন্য বিপজ্জনক নয় মাননীয় মডারেটর? মাননীয় মডারেটর, বিজ্ঞানীরা আরো বলেছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে শুধু মানুষ নয়, সমস্ত জীববৈচিত্র্য প্রভাব পড়বে এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের প্রাণী সমূহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাননীয় মডারেটর, বিজ্ঞানীরা আরো বলেছেন যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি 1 মিটার বৃদ্ধি পায় তাহলে সুন্দরবনের 20% এলাকা তলিয়ে যাবে। প্রধান দূষণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতেই হবে। COP27 বলা হয়েছিল উন্নত বিশ্বের দেশগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে, কিন্তু প্রতি বছরের মতো COP29 সম্মেলন হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকুতে। ক্ষতিপূরণ পাওয়ার দাবি নিয়ে বাকুতে হাজির হলেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপতিরা। তবে বছরের পর বছর যৌথ ঘোষণা কানে নিচ্ছেন না বিশ্ব নেতারা। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন প্যারিসের চুক্তি করা ওয়াদা পূরণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রাপ্য $1 বিলিয়ন ক্ষতিপূরণ দিচ্ছেন না উন্নত দেশগুলো, অথচ যুদ্ধ আর অস্ত্রের জন্য তারা খরচ করছেন $বিলিয়ন। মাননীয় মডারেটর, এখান থেকে স্পষ্ট যে তারা যুদ্ধ আর অস্ত্রের জন্য টাকা খরচ করতে রাজি, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজি নয়। যেহেতু উন্নত বিশ্বের দেশগুলোর জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত, তাই মাননীয় মডারেটর, আমি আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য বলছি। মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দল এবং উপস্থিত সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার বিতর্কের বিষয় হলো প্রধান দূষণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ দিবে। সংগত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। প্রথম বক্তা হিসেবে বিতর্কের বিষয় বিশ্লেষণ করব। জলবায়ু কি? কোনো নির্দিষ্ট স্থানে সুদীর্ঘ সময়, সাধারণত 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসাবকে জলবায়ু বলে। সাধারণত বৃহৎ এলাকা জুড়ে জলবায়ু নির্মিত হয়ে থাকে। জলবায়ু পরিবর্তন আবহাওয়া পরিবর্তনের উপর নির্ভরশীল। কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। জলবায়ু পরিবর্তন কি? কোনো একটি জায়গার বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড় পরতা ধরন থাকে তাকে জলবায়ু বলে। আবহাওয়ার সেই চেনা জানা ধরন বদলে যাওয়াকেই বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন। পৃথিবী গরম হয়ে পড়েছে এবং তার ফলে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার বহুদিনের চেনা জানা আচরণ। জলবায়ুর পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনে আমাদের পরিবেশের জীববৈচিত্র্য এবং মানব সমাজের উপর প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, আবহাওয়া আরো চরম হচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনগুলো প্রকৃতি, বন্য প্রাণী, মানব বসতি এবং সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তনের ফলে যে দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: বাংলাদেশ, মালদ্বীপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, আফ্রিকার সাহেল শহর। আমাদের দল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ক্ষতিপূরণ প্রদান বাস্তবায়নের পক্ষে কোনো কার্যকর নয় এবং ন্যায়সঙ্গত সমাধান নয়। তাই ক্ষতিপূরণ নয়, বরং কার্যকর ও টেকসই সমাধান এই সমস্যার আসল সমাধান। আমাদের ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য সেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের বক্তব্যের সুন্দর এবারে পক্ষে দলের কিছু বক্তা রোহিয়া তারা বক্তব্য দেবেন বলা হয়। মাননীয় মডারেটর, প্রথমে তারা ভুল বলেছে। বিজ্ঞানীরা বলেছে উন্নত বিশ্ব কেন, কিন্তু কোনো উন্নত দেশকে
ক্ষতিপূরণ দেবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রথমত আমি যে কথাটি বলতে চাচ্ছি, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের যে বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে 26তম এই আসরটিতে যে 120টি দেশের রাষ্ট্রপ্রধান সংসদের জলবায়ু গণমাধ্যম কর্মী এবং অ্যাক্টিভিটি যোগ দিয়েছে। যোগ দেওয়ার ফলে কি হচ্ছে? জলবায়ু সুরক্ষা এই বৈশ্বিক দরবারে এর আগে 29টি আসর সম্পন্ন হয়েছে। মাননীয় মডারেটর, সম্পন্ন হওয়ার ফলে কি হচ্ছে? তারা জলবায়ু রাজনীতি দুনিয়াকে আসলে কি উপহার দিতে পেরেছে? মাননীয় মডারেটর, দেখুন, দিন শেষে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে গ্রামীণ জীবনে তার কি হচ্ছে, তারা কি দিতে পারছে? তারা শুধুমাত্র এই বিষয়গুলো আলোচনা করে যাচ্ছে। 21তম আসলে যখন প্যারিস চুক্তি হয়েছিল, তখন দুনিয়ার যে বিভিন্ন ধনী দেশগুলো আছে তারা অধিকাংশ এই চুক্তিগুলো মানেনি। কেন মানেনি? কারণ তারা কার্বন নিঃসরণ করেনি এবং কথা দিয়েছে যে জলবায়ু বিপর্যস্ত দেশগুলোকে এই দেশগুলো তহবিল গড়ে তোলেনি এবং বেড়েছে লাগামহীন ভোগবিলাসিতা আর বৈষম্য, থামিনি অস্ত্র উৎপাদন কিংবা যুদ্ধ সন্ত্রাস। প্রতিদিন চুরমার হচ্ছে মানুষের ঘরবাড়ি, বস্ত্রহীন হচ্ছে ব্যাকরণ। ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা, নদী ভাঙ্গন, জলাবদ্ধতা, বালাইয়ের উপদ্রব, তীব্র তাপদাহ, অনিয়মিত বৃষ্টিপাত এসব কিন্তু প্রতিনিয়তই চলে আসছে। মাননীয় মডারেটর, এই যে 26তম আসরে এইগুলো নিয়ে যদি আলোচনা করা হতো, তাহলে 29তম আসর আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে, সেইগুলো নিয়ে কিন্তু কোনো ফলপ্রসূ নেই। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমরা দেখছি বাংলাদেশে কতগুলো ঝড় বৃষ্টি হয়ে গেছে। তৃতীয় বিশ্বে দাঁড়িয়ে আমরা প্রথম বিশ্বে নিয়ে কথা বলছি। এখানে কোনো ফলপ্রসূ কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি একটু পরিকল্পনার দিক দিয়ে তাকান, তাহলে বাংলাদেশে 1.5 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা, কিন্তু এই প্রতিশ্রুতি জাতিসংঘের কাছে তারা জমা দিয়েছিল কি? এবং বাংলাদেশের পরিকল্পনার দিক দিয়ে তারা যদি একটু চোখ দিয়ে দেখেন, তাহলে 2030 সালের মধ্যে বাংলাদেশের কার্বন কমানোর পরিকল্পনা প্রায় 21.85% করতে চায়। তাহলে বলা হচ্ছে যে 409.4 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করবে এবং বাস্তবায়নে ছিল 319.94 মিলিয়ন টনে নামানো যাবে। কিন্তু সরকারি সংস্থা সেন্টার ফর জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস যে পরিকল্পনা তৈরি করেছে এবং বাস্তবায়নে খরচ হবে 15 লাখ কোটি টাকার বেশি। তখন এই খরচকে আবার দুই ভাগে ভাগ করেছে তারা। এখন নিজ অধ্যয়নে করতে যাচ্ছে 6.73% এবং খরচ হবে 3.5 লাখ কোটি টাকার বেশি। আরো যে খরচটি আছে 15.12% উন্নত বা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা পাওয়া গেলে এটি সম্ভব হতে পারে। মাননীয় মডারেটর, যেহেতু উন্নত দেশগুলোর জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত, তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ দিতেই হবে। মাননীয় মডারেটর, আমি ক্ষতিপূরণের জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষের দলের বিধিবক্তা এবারে আমি বিপক্ষে বিধিবক্তা মোহাম্মদ ইস্তেক আহমদকে বক্তব্য করছি। মাননীয় মডারেটর ও বিজ্ঞপ্তি মন্ডলী, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের যে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হলো প্রধান দূষণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে। মাননীয় মডারেটর, সঙ্গত কারণে আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, শুরুতে আমি আমার বিপক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। তার বক্তব্যে কিছু ত্রুটি মনে করে তার কাছে একটি প্রশ্ন রইল। প্রতিপক্ষের কাছে আমার একটি প্রশ্ন রইল, প্রধান দূষণকারী দেশগুলি আমরা কিভাবে চিহ্নিত করব এবং কিভাবে প্রমাণ করব, তার উপায় কি? মাননীয় মডারেটর, আবারও আমি ফিরে আসলাম আমার বক্তব্যে। মাননীয় মডারেটর, আন্তর্জাতিক জার্মান 2010 খ্রিস্টাব্দে প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী ক্ষতির বিচারে শীর্ষে 10টি দেশের মধ্যে সর্বপ্রথম রয়েছে বাংলাদেশ এবং আরো রয়েছে মালদ্বীপ, মায়ানমার, হাইতি ইত্যাদি। মাননীয় মডারেটর, এই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যারা ক্ষতিপূরণ দিবে, অর্থাৎ চীন, কেনিয়া, জাপান, যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করা হয়েছে মূলত তাদের শিল্প উন্নয়নের কারণে এই সমস্যাটি। মাননীয় মডারেটর, তাদের শিল্প উন্নয়নের কারণে যে পরিমাণ বর্জ্য নিষ্কাশিত হয়, সেই স্বল্প পরিমাণের বর্জ্য কিন্তু জলবায়ু পরিবর্তন হতে পারে না। মাননীয় মডারেটর, মূলত এই শিল্প উন্নয়নের দেশগুলি তাদের উন্নয়নের ফলে আজকের এই সমাজ পরিবেশ দেশের উন্নয়ন হয়েছে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন হতে পারে আমাজনের মতো বনভূমিতে আগুন লাগলে আগুনের এগুলো অগ্নিউৎপাত, তাই আমরা কোনো দেশকে দোষী সাব্যস্ত করতে পারি না। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের কারণটা বেশিরভাগ প্রাকৃতিক কারণেই হয়ে থাকে, এটি কৃত্রিমভাবে কেউ করতে চায় না। মাননীয় মডারেটর, আমরা বলতে পারি তাদের সচেতন হওয়া আবশ্যক। আবার সৌর বিকিরণের মাত্রা পৃথিবীর অক্ষরেখার দিক পরিবর্তন করতে পারে, যেটি জলবায়ু পরিবর্তনের একটি মুখ্য দিক। মাননীয় মডারেটর, তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্তের জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রশ্নটি অনেকদিন ধরে একটি বিতর্কিত বিষয়। এই বিষয়ে 1/6/2024 জাতিসংঘে একটি সমালোচনা হয়েছে, সেখানে উন্নতশীল দেশগুলোকে ক্ষতিকর দেশ হিসেবে সাব্যস্ত করার পর তারা বলেছিল যে তাদের উন্নয়নের ফলে যে সামান্য পরিমাণ বর্জ্য নিষ্কাশিত হয়, সেই সামান্য পরিমাণ বর্জ্যে
কখনোই জলবায়ু পরিবর্তন হতে পারে না। যদিও বা সামান্য পরিমাণে জলবায়ু পরিবর্তন হয়, মাননীয় মডারেটর, সেই জলবায়ু পরিবর্তনের কারণ কিন্তু সর্বপ্রথম তাদের দেশেই হবে। যখন ওই জলবায়ু পরিবর্তনের কারণ সর্বপ্রথম তাদের দেশ হবে, তখন তারা কিভাবে অন্য একটি দেশকে সহায়তা করবে? মাননীয় মডারেটর, আমি আবার বলছি, আমরা উন্নতিও চাই, আবার উন্নতির ফলে যে ক্ষতি হচ্ছে আবার সে ক্ষতিও চাই। মাননীয় মডারেটর, এটা কিন্তু কখনোই যুক্তির মধ্যে পড়ে না। মাননীয় মডারেটর, আমি আবারও বলছি যে আমাদের যখন মাথা ব্যথা হয় তখন কিন্তু আমরা পেইন কিলার বা প্যারাসিটামল খাই, মাথা কিন্তু কেটে ফেলি না। মাননীয় মডারেটর, যেহেতু এই বিষয়টি একটি এই প্রশ্নটি একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেহেতু এর সমাধানও রয়েছে। মাননীয় মডারেটর, আমাদের সমাজের সচেতনতা বৃদ্ধির ফলে এই বিষয়টি সমাধান করা সম্ভব। সচেতনতা বৃদ্ধির ফলে যখন এই বিষয়টি সমাধান করা সম্ভব, তখন আমরা কেন অন্য একটি দেশের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে সেই দেশকে হাসির মুখে ফেলে দেবো? মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, আমি আবার একটা যুক্তি দিচ্ছি যে আমাদের গ্রামে যখন আগুন লাগে বাড়িতে, সেই বাড়ির আগুনের ফলে লেলিয়ান শিকার ফলে অন্য একটি বাড়িতেও কিন্তু আগুন লাগতে পারে। তখন কি তারা ওই অন্য যে বাড়িতে আগুন লেগেছে, তখন তারা কি যে প্রথম বাড়িতে আগুন লেগেছে তাদের কাছে ক্ষতিপূরণ চাইবে? না, এটা কিন্তু যুক্তিসম্মত না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। এবারে আমরা পক্ষে এবং তৃতীয় পক্ষের উত্তর থাকে মোহাম্মদ মুমতাজ খানকে। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আমরা কিভাবে আমাদের দূষণকারী দেশগুলোকে চিহ্নিত করব। কেন? যে শিল্পোন্নত দেশগুলোতে কারখানা বেশি তারাই তো দূষণ করে বেশি। যারা শিল্পোন্নত দেশ তারাই তো হচ্ছে মূলত দূষণকারী দেশ। আমরা তো যাদের বেশি কলকারখানা রয়েছে আমরা তো তাদেরকে দূষণকারী দেশের তালিকায় চিহ্নিত করব। মাননীয় মডারেটর, ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় মডারেটর, আজকে বিতর্ক ওঠার দাঁড়িয়ে বিপক্ষ দলের বন্ধু বলে আজকে তারা যে নেতৃত্ব দেখাচ্ছে তারা হচ্ছে নিউরো ভেটেদার দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ যারা রয়েছেন তারা। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিষয়টা এক কেন্দ্রিক নয়, বিষয়টা হচ্ছে প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্বের দেশ। প্রথম বিশ্বের লোকদের দ্বারা তৃতীয় বিশ্বের মানুষগুলো যে ক্ষতি হচ্ছে সেটা নিয়ে আসলে উন্নত বিশ্বের দেশগুলো কি করছে সেই বক্তব্যটা আগে দেওয়া প্রয়োজন ছিল। উন্নত বিশ্বের দেশ নিয়ে কি, উন্নত বিশ্ব তাদের নিজের দেশ নিয়ে কি করছে সেটা নয়। কারণ উন্নত বিশ্বে গ্রিন হাউসের জন্য বা কয়লা কার্বন গ্যাস নিঃসরণের জন্য আমাদের বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ কে দেবে? মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশগুলো অনেক অংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে মাটির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, দাবানলের ঝুঁকি পাচ্ছে। যেসব অঞ্চল বর্তমান দাবানলের ঝুঁকির মধ্যে রয়েছে সেই সব অঞ্চল কিছুদিন পর বসবাসের অযোগ্য হয়ে যাবে। এর দায়ভার কার? মাননীয় মডারেটর, আজকে জায়গাটা হচ্ছে কেন আমরা বলছি আমরা প্রথমত ক্ষতিগ্রস্ত। জলবায়ু পরিবর্তনের জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার উপর সমানভাবে প্রভাব ফেলে না। যারা মূলত 21 জন্য দায়ী, অর্থাৎ গণিত শিল্পোন্নত দেশগুলো, তারাই সবচেয়ে বেশি কার্বন নির্গত করছে। তাদের পর্যাপ্ত অর্থ সম্পদ রয়েছে, ফলে তাদের ক্ষতি মোকাবেলা এবং আমাদের তুলনায় তারা ভালো অবস্থায় রয়েছে। উন্নত বিশ্বের নেতাদের নিয়ে এই যে সম্মেলন হচ্ছে COP29, এই সম্মেলনে তারা তৃতীয় বিশ্বের দেশের জন্য কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না। পরিবেশবিদরা বলছেন ব্লা ব্লা ব্লা। কারণ মাননীয় মডারেটর, আজকে COP সম্মেলনে 2 দিন বসে বসে কোন দেশের কোন পররাষ্ট্রনীতি দরকার, কোন দেশের সাথে কোন চুক্তিটা করা উচিত, কোন চুক্তিটা করলে তৃতীয় বিশ্বের দেশ কতটা খুশি হচ্ছে তারা সেইটা নিয়ে চিন্তা করছে। বিশ্বের বিভিন্ন দ্বীপপুঞ্জ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, আফ্রিকার দ্বীপপুঞ্জ প্রভৃতি দ্বীপপুঞ্জ 48 দেশ, তাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা নিয়ে তারা চিন্তা করছে না, তারা নিজের দেশের ক্ষতি নিয়ে চিন্তা করছে। আমি কিছু ঘূর্ণিঝড়ের কথা বলে যেতে চাই মাননীয় মডারেটর। আমাদের দেশে গত কয়েক বছর এই ঘূর্ণিঝড়গুলো আঘাত এনেছিল। ঘূর্ণিঝড় কমে রোয়ানো, বুলবুল, আমফান। এই যে আমফান, এই ঘূর্ণিঝড়ে 72,000 মেট্রিক টন ফসলের ক্ষতি হয় এবং লোক মারা গেছে 24 জন। এই যে ক্ষতিটা হয়েছে এর ক্ষতিপূরণ কে দেবে? মাননীয় মডারেটর, বর্তমানে যে COP29 সম্মেলন হলো, এই সম্মেলনে তারা কি আমাদের ক্ষতির কথা উঠিয়েছে? তারা কি বলেছে আমরা এর ক্ষতিপূরণ দিতে চাই? তারা দিচ্ছে না। তারা উল্টো নিজেদের দেশের কার্বন কিভাবে কমাবে সেই কথা বলছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই কার্বন নিঃসরণ যদি কমানো না হয় তাহলে 2050 সালের মধ্যে 30 কোটি লোকের বসবাসের বিশাল এলাকা পানি নিচে তলিয়ে যাবে। কখন তারা কার্বন কমাবেন? যখন আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো পানি নিচে তলিয়ে যাবে তখন। তারা সম্মেলনের মাধ্যমে দেখাচ্ছেন তারা জলবায়ু নিয়ে চিন্তা করছেন, অথচ তারা নিজেদের দেশের কলকারখানাগুলো বন্ধ করছেন না। সুতরাং তারা যেহেতু নিজেদের দেশের কলকারখানা বন্ধ করছেন না, সেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। মাননীয় মডারেটর, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পক্ষে
তৃতীয় বক্তা খানকে, এবার আমি বিপক্ষ দলের প্রধান দ্বিতীয় বক্তা ইবান মোহাম্মদ হাফিজ তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারকগণ, আমার প্রতিপক্ষ দল এবং উপস্থিত শ্রোতাগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়টি হলো প্রধান দূষণকারী দেশগুলি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে ক্ষতিপূরণ দিবে। অত্যন্ত সঙ্গত কারণে আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি। প্রথমে এই বিষয়টির প্রতি আমাদের দলের গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে এটি একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়। তবে আমাদের দল বিশ্বাস করে যে এই প্রস্তাব কার্যকর বা ন্যায্য নয় এবং বাস্তবিকভাবে অনেক সমস্যা সৃষ্টি করতে পারবে। আমি যদি আমার দলের অবস্থান একটু ভালোভাবে স্পষ্ট করি তাহলে বলতে হয়, আমরা মনে করি এই ধরনের ক্ষতিপূরণ প্রস্তাব বাস্তবায়ন করা অত্যন্ত জটিল এবং এটি সমস্যার সমাধান করার চেয়ে নতুন সমস্যার সৃষ্টি করবে। এতক্ষণ আমার প্রতিপক্ষ দলের ভাষ্য মতে আমার মনে হচ্ছিল যে তাদের যুক্তি শুনে আমার মনে হচ্ছিল যে জলবায়ু পরিবর্তনের ক্ষতি যেন ক্ষতিপূরণের চেয়ে হাতে পেয়ে বলবে। আপনারা টাকা পাঠিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ, আমি এখন ঠিক হয়ে যাব। যাই হোক, মাননীয় মডারেটর, আজকের বক্তব্যে আমি এবং আমার দল এই প্রস্তাবের বাস্তবতাকে চ্যালেঞ্জ জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরবো, যা এতক্ষণ আমার পক্ষ দলের বক্তাগণ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এখনো অনেক অস্পষ্টতা স্থায়ী রয়ে গেছে। তাই এখন আমি বিপক্ষ দলের দলনেতাকে জিজ্ঞেস করতে চাই, দূষণকারী দেশগুলো তো বলছে যে তারা নিজেদেরই ক্ষতি বেশি করছে, তারা কেন আমাদের ক্ষতিপূরণ দিবে? কিন্তু তারা যদি আমাদের ক্ষতিপূরণ দেয় তবে তারা তাদের অর্থনৈতিক হ্রাসের মুখে পড়বে। এটাকে তাদের অর্থনৈতিক হুমকি বলা যেতে পারে। বিজ্ঞ মডারেটর, তাই আমি এর আমার প্রতিপক্ষ দলের বিপরীতে একটি যুক্তি দিতেছি, তা হচ্ছে অর্থায়নের টেকসই প্রতিশ্রুতি না রাখার সমস্যা। তহবিলটি কার্যকারিতা নিয়ে প্রথম যে বড় প্রশ্নটি আসে তা হলো অর্থায়নের টেকসইতা। অতীতে উন্নত দেশগুলো এমন বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছে যা তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ 2009 সালের কনফারেন্স অফ পার্টিজের ১৫তম সম্মেলনে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 2020 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে বছরে $100 বিলিয়ন জলবায়ু তহবিল দিবে, কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি এখনো সেই অর্থের বড় অংশের অভাব রয়েছে। তাহলে প্রশ্ন হলো, যতদিন পর্যন্ত উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি না রাখে ততদিন পর্যন্ত তাদের উপর ভরসা রেখে আমরা ক্ষতিগ্রস্ত দেশগুলো কি কোনো প্রকার প্রকৃত সহায়তা পাবো? এই ধরনের অস্পষ্ট অর্থায়ন কিভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তা করতে পারে? অতীতে তহবিলগুলো বড় আশা নিয়ে শুরু হয়েছিল, সেগুলো বাস্তবে সফল হতে পারেনি। মানে মডারেটর, এমন পরিস্থিতিতে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডও একইভাবে ব্যর্থ হতে পারে এমন আশঙ্কা রয়েছে। এরপর যে আমি গুরুত্বপূর্ণ যুক্তিটি দিচ্ছি, এটি আমার মূল যুক্তি আমার মনে হয়। সেই যুক্তিটি হচ্ছে মূল সমস্যার সমাধান না হওয়া। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড মূল সমস্যার সমাধান সহায়ক হতে পারে না, বরং তার দায়িত্ব পালন থেকে দূরে সরিয়ে নিতে পারে। উন্নত দেশগুলো যদি তাদের দূষণ কমানোর উদ্যোগ না নেয় তবে শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে সমস্যার সমাধান হবে না, বরং এটি দায়িত্বশীল দেশগুলো তাদের মূল দায়িত্ব থেকে রেহাইয়ের একটি উপায় হতে পারে মাত্র। তাই আমিও আমার দলের তীব্র সমালোচনা করে বলতে চাই যে হে মোর দুর্ভাগাদের, যাদের করেছে অপমানে কি লয়া যাবে হয় মিটিপিকিত অভিমান। যাই হোক, মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো যেমন চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো তারা পৃথিবীর বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী। তাদের মূল দায়িত্ব হলো প্রধানত দূষণ হ্রাস করা, যা জলবায়ু পরিবর্তনকে স্থিতিশীল করার প্রথম পদক্ষেপ। তবে যদি শুধু ক্ষতিপূরণ দিয়ে তাদের দায়িত্ব এড়ানো হয় তবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মূল সমস্যা অব্যাহত থাকবে। অর্থাৎ জলবায়ু সংকটের সমাধানে প্রকৃত পদক্ষেপ না দিয়ে শুধুমাত্র অর্থের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা কোনো কাজের কথা নয়। বিজ্ঞ মডারেটর, এরপর এতক্ষণ আমার প্রতিপক্ষ দল শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমেই সমাধান দিয়েছিল, কিন্তু আমি এখন এর একটি বিকল্প সমাধান দিতে যাচ্ছি, তা হলো ক্ষতিপূরণের পরিবর্তে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। শুধুমাত্র ক্ষতিপূরণ প্রদান করার পরিবর্তে উন্নত দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা ও টেকসই অবকাঠামো নির্মাণে সাহায্য করা উচিত। উন্নত দেশগুলো যদি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি যেমন সৌরশক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে সহায়তা করে তাহলে দীর্ঘমেয়াদী সমাধান সৃষ্টি হতে পারে। এর পেছনে আমার যুক্তিটি হচ্ছে, যখন উন্নত দেশগুলো ক্ষতিপূরণের জন্য অর্থ দেয় তখন সাধারণত এককালীন সহায়তা হয়ে থাকে, কিন্তু প্রযুক্তিগত সহায়তা দেশগুলোকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দিতে পারে, যেমন সৌরশক্তি বিকিরণের মাধ্যমে টেকসই বিদ্যুৎ উৎপাদন এবং কৃষি ব্যবস্থা, যা ক্ষতিপূরণের তুলনায় অনেক বেশি কার্যকর। আমি শেষ করতে যাচ্ছি মাননীয় মডারেটর, এই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তহবিল কেবল একটি সাময়িক সমাধান হতে পারে, যা উন্নত দেশগুলো প্রতিশ্রুতি ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে দীর্ঘমেয়াদী সমাধান দেয় না, বরং আসল সমাধান হতে পারে জনসচেতনতা, দূষণ হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং টেকসই প্রযুক্তি অবকাঠামোর মাধ্যমে উন্নত দেশগুলোর সহায়তা। তাই যদি আমরা সঠিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে চাই তাহলে এই ধরনের তহবিলের উপর নির্ভর না করে সুনির্দিষ্ট কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এতক্ষণ আমার প্রতিপক্ষ দলের ভাষ্যমত ছিল যে ক্ষতিপূরণই একমাত্র সমাধান। আমরা বলছি না, এটাই আমাদের অবস্থান। আমরা আবারও বলছি আমরা না, প্রকৃতি টাকা চায় না, চাই দায়িত্ব ও ন্যায়।
তাই পৃথিবী চিৎকার করে বলছে ক্ষতিপূরণ নয়, চাই সচেতন মন, তবেই ঠিক হবে পৃথিবীর ক্ষতিগ্রস্ত পথ। এখন আমি বিচারকগণের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, উন্নত দেশগুলো যদি অর্থ প্রদান করে সমস্যার মূল কারণগুলো সমাধান না করে, তবে এই প্রস্তাব কিভাবে কার্যকর হতে পারে? ধন্যবাদ। অতিরিক্ত 2 মিনিট সময় এটা বুঝতে হবে। প্রথম হচ্ছে একটা সংকেত, আরো 2 মিনিট কথা বলবো। আর যুক্তি খণ্ডনের সময় 1 মিনিটে একটা সংকেত পড়বে, 2 মিনিটে 3টে সংকেত পড়বে, এর মধ্যেই থামাই দিতে হবে। ধন্যবাদ বিপক্ষ দলের জনতা দুবার নম্বর রাখছি। আমি আরো বলছি দীর্ঘ বিচারক মন্ডলীর যে সমস্ত কথা বললো, বক্তব্য দেওয়ার সময় 2 মিনিট এবং ঘন্টা বাজবে, আর তারপরে যখন ঠিক শেষ হয়ে যাবে তখন 2 ঘন্টা বাজবে। তারপরে যখন বারবার সময় দেওয়া আমাদের অধিক আছে, সেখানে ওরা দেখি মজার অধিকার নিয়ে নিচ্ছি। বক্তব্য সতর্ক সংক্ষেপ থেকে 1 মিনিট সতর্ক ভালো হয়েছে। আমি এবার পক্ষে জনতা মুসলমান মেজর খানকে বিপক্ষ দলের যে সমস্ত যুক্তি বেরোচ্ছে সেই যুক্তিগুলো খণ্ড করার জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর, আবারও আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে যারা মূলত বায়ু দূষণ করছে, জলবায়ু পরিবর্তন করছে যাদের কারণে, তারা কিভাবে ক্ষতিপূরণ দিবে? তারা তো উন্নত দেশ, তারা তো প্রথম বিশ্বের দেশ, তারা প্রথম বিশ্বের দেশে দাঁড়িয়ে কেন ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিবে না? তারা তো তাদের শিল্প কারখানার মাধ্যমে হাজার হাজার মিলিয়ন টাকা উৎপাদন করছে, কেন তারা পারবে না স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করতে? সচেতনতায় কি মূল ভূমিকা রাখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়? তাহলে যদি বাংলাদেশ যদি সচেতন হয়, তাহলে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো তারা কার্বন নিঃসরণ করে যাচ্ছে। কার্বন নিঃসরণ যখন হয়, কার্বন বায়ুর সাথে ভেসে বেড়ায়। এই বায়ুটাকে কি আমরা দেয়াল দিয়ে আটকে রাখতে পারি? আর বাংলাদেশের সচেতন হতে পারি, প্রথম বিশ্বের দেশ, তৃতীয় বিশ্বের দেশগুলো সচেতন হতে পারে কিভাবে? বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে মাথা ব্যথা হলে প্যারাসিটামল ওষুধ খাওয়ার কথা। কারণ যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি, তখন আমাদের পরিকল্পনা হয় যে আমরা বিল্ডিংটা কত বড় করতে চাই, তার মূল ভিত্তিটা সেই অনুসারে তার মূল ভিত্তি হয়। তারা মূল ভিত্তিটা না জেনে তো তারা বিল্ডিং তৈরি করবে না। তারা যখন কার্বন নিঃসরণ হবে, যেখানে তাদের কার্বন নিঃসরণটা হচ্ছে তার কলকারখানার কারণে, যখন তাদের কার্বন নিঃসরণটা হচ্ছে, তখন তারা ভাবেনি যে যখন তারা কিন্তু উৎপাদন করছিল, তখন তারা কি ভাবেনি তাদের এই উন্নয়নের কারণে যে তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এখন কেন ক্ষতিপূরণ দিতে পারবে না? মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের বিষয় হচ্ছে প্রধান দূষণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ দেবে, এর জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। পক্ষে দলের জনতা সাজা হয়েছে। আমি বিপক্ষ দলের জনতাকে পক্ষে দলের যে যুক্তি তুলে এসছে এই যুক্তিগুলো খণ্ড করার জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর। একটু আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন শুধুমাত্র কলকারখানা যদি শুধুমাত্র কলকারখানা যদি বন্ধ করি, তাহলে পৃথিবীতে সমাজের উন্নতি সম্ভব না। কিন্তু এরপর আমি বলছি কথা, কিন্তু তিনি এই কথা বলেছিলেন যে শুধুমাত্র কলকারখানায় পরিবেশ দূষণের জন্য দায়ী। এই তথ্যটি সঠিক নয়। এছাড়া তিনি বলেছেন দূষণকারী দেশগুলো আমাদের অর্থনৈতিক সহায়তা দেবে, কিন্তু কিভাবে দেবে? কিভাবে তারা আমাদের সহায়তা দেবে? আমি বলতে চাই কেন তারা সহায়তা দিতে পারবে না? তহবিল চাপ সৃষ্টি হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ তাদের জন্য। এই ধরনের তহবিল উন্নত দেশগুলোর অর্থনীতির উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। উন্নত দেশগুলো ইতিমধ্যে তাদের অভ্যন্তরীণ সংকট, বাজেটের সীমাবদ্ধতা ও অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অতিরিক্ত তহবিলের চাপ তাদের জনগণের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশগুলো যেখানে আর্থিক সংকটের মুখোমুখি, সেখানে তাদের উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপের সৃষ্টি তাদের অভ্যন্তরীণ উন্নয়নের কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে মাননীয় মডারেটর। এছাড়া এই ধরনের তহবিলের প্রতিশ্রুতি দেওয়ার ফলে দূষণকারী দেশগুলো নিজেদের উপর থেকে নিজেদের মূল দায়িত্ব থেকে মুক্তি পেতে পারে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মূল কার্যক্রম অবহেলা করতে পারে। আমি আবারও বলতে চাই তাদের যুক্তিগুলি এমন যে পৃথিবীর দুঃখ সমাজে ক্ষতিপূরণ দেওয়ার গল্প এমন যে এটা যেন কোনো বিজ্ঞাপনের স্ক্রিপ্ট, ক্ষতিপূরণ ব্যবহার কোনো সব সমস্যার সমাধান হয়ে যাবে। মাননীয় মডারেটর,
এতক্ষণ আমি প্রধান দূষণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে ক্ষতিপূরণ দেবে এর বিপক্ষে অবস্থান করছি, এবং আমি এখনো এর বিপক্ষে অবস্থান করছি। আমরা বলতে চাই না, ক্ষতিপূরণ নয়, জনসচেতনতা এবং টেকসই সমাধানই এর আসল সমাধান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের জনতা দিওয়ান মোহাম্মদ আনিসকে। তো আজকে আমাদের বিতর্কের দুই পক্ষ দলের বক্তব্য শুনলাম। ছিল মূল দেশগুলি জলবায়ু কারণে